আলামিন। আমার বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠিতে। আমি অনিবার্য কারণে স্টুডিওতে আসতে পারবো না। আজ আমি যে কাহিনীটা বলবো সেটা আমাদের গ্রামের একটি পুকুর নিয়ে ঘটেছে আজ থেকে 130 বছর পূর্বে। কাহিনীটি আমার দাদা সহ এলাকার অনেকের মুখে শুনেছি, তারাও তাদের পূর্ববর্তী পুরুষের কাছে শুনেছে। উল্লেখ্য, পুকুরটি কবে খনন করা হয় তা জানা যায়নি, তবে শোনা যায় এর বয়স প্রায় 400 বছর। এই পুকুরের অন্যতম আশ্চর্যজনক ব্যাপার ছিল যে পুকুরের আশেপাশে কারো বিয়ে হলে অনুষ্ঠানের জন্য পুকুর থেকে উঠে আসত বিভিন্ন থালা বাসন, যাদের মধ্যে কিছু ছিল সোনার আর বাকিগুলোতে ছিল আশ্চর্যজনক নকশা করা। বিবাহ অনুষ্ঠানে আগের রাতে যদি একজন বুজুর্গ ব্যক্তি পুকুর ঘাট পরিষ্কার করে কিছুক্ষণ আল্লাহর ইবাদত করতেন, তবেই ওই রাতে সব থালা বাসন উঠে আসত। নিয়ম ছিল অনুষ্ঠান শেষে এগুলো ধুয়ে ওই ঘাটে রেখে আসা, ফলে ওই রাতে আবার তা পুকুরে নেমে যেত। কিন্তু একদিন এক মহিলা এ থেকে একটি সোনার লবণের বাটি নিজের কাছে রেখে দেয়। যথা নিয়মে বাকি থালা বাসনগুলো ঘাটে রেখে আসা হয়। সেই রাতে সেগুলো নেমে যায়, ফলে ওই মহিলা ভাবে বোধহয় কিছুই হবে না। সে সোনার বাটিটি তার একমাত্র মেয়েকে দেখিয়ে গোপন জায়গায় আটকে রাখে। কিন্তু কয়েকদিন পর রাতে এসে স্বপ্ন দেখে কেউ একজন তাকে বলে সে যেন বাটিটি রেখে আসে। তারপর সে রেখে আসে না। তারও কয়েকদিন পর সে ওই পুকুরে নামে কলসি করে পানি আনতে হঠাৎ কিসে যেন তার পা পেঁচিয়ে ধরে পানির মধ্যে টেনে নিয়ে যায়। তারপর অনেক খোঁজ করা হয় ওই পুকুরে, কিন্তু তার লাশের কোনো সন্ধান মেলে না। সন্ধান মেলে তার ঠিক 3 দিন পর হঠাৎ করে তার লাশ ভেসে ওঠে পুকুরের মাঝখানে। পরে যখন লাশ ওপরে তোলা হয় তখন তার পায়ের শিকলের কালো ছাপ পাওয়া যায়। সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তার মেয়ে সবাইকে সব খুলে বলে, ফলে সবাই খোঁজ করতে শুরু করে সেই লবণের বাটি, কিন্তু পাওয়া যায় না কোথাও। তার মেয়ে সেই গোপনীয় জায়গাটায় খুঁজে পায়নি। তারপর থেকে এই পুকুর হতে কোনো বাসন ওঠে না। কিন্তু ঘটনা এখানেই শেষ না। সেই মহিলার সেই মেয়েটির বয়স যখন 35-এর কাছাকাছি, তখন তাকে স্বপ্নে দেখানো হয় যে তাকে পুকুর হতে তাকে কিছু দেয়া হবে। সে যদি নিজে চায় তবে পরবর্তী পূর্ণিমায় সে যেন অনেক রাতে ঘরের মাঝে নামাজ পড়তে থাকে এবং কাউকে যেন এ বিষয়ে কিছু না বললে তার অনেক প্রায়শ্চিত্ত করতে হবে। সে যথাসময়ে নামাজ পড়তে বসে। তারপর তার ঘর ছিল পুকুরের নিকটে। গভীর রাতে সে দেখে পুকুর থেকে ঝিলমিল আলো বিচ্ছুরিত করে কি যেন উঠে আসে তার ঘরের দিকে, বিকট শব্দ করে এগিয়ে আসতে থাকে। সে দেখল ক্রমেই সেটা ঘরের মধ্যে প্রবেশ করছে। সে তখন প্রচন্ড ভয় পেয়ে চিৎকার শুরু করে এবং দেখে সেটা আবার পুকুরে নেমে যাচ্ছে। এরই মধ্যে বাড়ির সবাই এসে পড়ে। সবাই আসলে মহিলা সব বলে দেয়। শুনে সবাই পুকুর পাড়ে গিয়ে চাঁদের মৃদু আলোতে যা দেখল তা খুবই ভয়ঙ্কর ছিল। এতদিন পুকুরে যে বড় টগর হয়েছিল তা উলট পালট হয়ে একাকার হয়ে গেছে। এত বড় পুকুরের এতগুলো টগরের এমন দশা বাস্তবে বিশ্বাসের অযোগ্য ছিল। এর কিছুদিন পর ওই মহিলা যখন ঘাটে নামে তখন কিছু একটা তার পায়ে টান দেয়, কিন্তু তার ভাগ্য ভালো বলে পাশের সবাই তাকে ধরতেই সে রক্ষা পায়। পরে উপরে উঠে সেও দেখতে পায় তার পায়ে একটা শিকলের দাগ, যা পাওয়া গিয়েছিল তার মায়ের পায়ে। এরও কিছুদিন পরে রাতে তার ঘর থেকে একটা চিৎকার শুনে সবাই তার ঘরে যায়, কিন্তু ঘরে কাউকেই পাওয়া যায় না। যা পাওয়া গিয়েছিল তা ছিল তার ঘরের মেঝেতে একটি গর্ত। চিৎকারের পর সেই মহিলার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আর এরপর থেকে এই পুকুরে কোনো খারাপ ঘটনাও ঘটেনি। এই ছিল আমার ঘটনা। আমি অনন্ত। যে ঘটনাটা আজ আমি বলবো সেটা আমার এলাকার এক বড় ভাইয়ের মুখ থেকে শোনা। বড় ভাইটির নাম মনির। আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি আমি আমার নিজের ভাষায় বলছি। 2006 সালের কোনো একটি সময় এই ঘটনাটি ঘটে। আমি তখন চাকরি করতাম। কাউন্টারে চাকরি বলে 15 দিন দিনের বেলা এবং 15 দিন রাতের বেলা কাজ করতে হতো। রাত বলতে শেষ রাতে গিয়ে কাউন্টার খুলে বসতে হতো, কারণ খুব ভোরের যাত্রীরা এসে আমাদের কাউন্টারে উঠত। তাই আমাদের আগে কাউন্টারে উপস্থিত হতে হতো, বাস কাউন্টার। আমার বাসাটা একটু দূরে বলে আমি আগেই বের হতাম বাসা থেকে, মানে রাত 2:30টার দিকে। এত রাতে তেমন একটি রিক্সা বা গাড়ি পাওয়া যেত না, তাই হেঁটেই যেতাম কাউন্টার পর্যন্ত। যাই হোক, ঘটনার দিন রাতে আমি বাসা থেকে বের হলাম।
মাঝখানে একটি কথা বলে রাখা ভালো, আমার বাবা গ্রামের বাড়িতে লাশ দাফন করার কাজ করতেন। মরার আগ পর্যন্ত তিনি এই পেশাতেই নিয়োজিত ছিলেন। তাই ছোটবেলা থেকেই লাশ দেখার প্রতি আমার তীব্র আকর্ষণ ছিল। বাবার সাথে আমিও গিয়ে লাশ দেখেছি। লাশ দেখা নিয়ে ছোটখাটো অনেক ঘটনা ঘটেছে আমার জীবনে। সেগুলো পরে একসময় বলবো, আপাতত যা বলছিলাম তাই বলি। সেগুলো পরে একসময় বলবো, আপাতত যা বলছিলাম তাই বলি। আকাশটা থমথমে হয়ে আছে, রাস্তায় দু একটা কুকুর ছাড়া আর কিছুই নেই। নিজের পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আমি একলা হেঁটে যাচ্ছি। আমার যাওয়ার পথে রাস্তার পাশে লাশ গোসল করানোর একটা ঘর পড়ে। সেটার কাছে আসতেই ভেতরে পানি ঢালার শব্দ পেলাম, সে সাথে আগরবাতির গন্ধ। অন্ধকার রাস্তায় আমি ছাড়া কেউ নেই। পেছনে তাকালাম, কেউ নেই। ছোটবেলা থেকেই আমি বেশ সাহসী। তাছাড়া আগেই বলেছিলাম লাশ দেখার প্রতি আমার আকর্ষণের কথা। মনে মনে ভাবলাম হয়তো ভেতরে কোনো লাশ গোসল করানো হচ্ছে। লাশটা দেখানোর জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। কয়েকটা কালো বেড়াল ঘরটার পাশে বসেছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও যখন দেখলাম কেউ বের হচ্ছে না, তখন আমি এক পা দুপা করে লাশ গোসল করানো ঘরটার দরজায় গিয়ে দাঁড়ালাম। ভেতরে তাকিয়ে দেখলাম একটি সাদা পর্দা টানানো। সাধারণত লাশ গোসল করার সময় এই পর্দার টানানো হয় যাতে বাইরের কেউ না দেখতে পারে, কিন্তু ঘরটির ভেতরে কোনো মানুষ দেখতে পেলাম না। কেবল 100 পাওয়ারের একটি বাল্ব নীরবে আলো দিয়ে যাচ্ছে। কৌতূহল নিয়ে ভেতরে প্রবেশ করলাম। ঘরটার মাঝখানে সাদা পর্দা টানানো। পর্দার কাছে গিয়ে এক হাতে পর্দা ছড়ালাম। দেখলাম উঁচু জায়গায় কাফনের কাপড়ে ঢাকা একটা লাশ পড়ে আছে, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেলাম না। কেমন যেন খটকা লাগলো মনের ভেতর। কি মনে করে যেন সেখান থেকে বেরিয়ে আসতে পারলাম। ঠিক তখনই ঘটল অপ্রত্যাশিত ঘটনা। বিকট শব্দ করে 100 পাওয়ারের লাইটটা ফেটে পড়লো আমার সামনে। অন্ধকার ঢেকে গেল আমার চারপাশ। পকেট থেকে মোবাইল বের করে আলো জ্বালিয়ে দরজা খুঁজতে লাগলাম, কিন্তু একই অবস্থা, কোথাও দরজা খুঁজে পাচ্ছি না। চিৎকার করব সেই অবস্থাও নেই। গলা দিয়ে এক ফোঁটা স্বর বের হচ্ছে না। নাকের মধ্যে আবার এসে ধাক্কা খেল তীব্র আঁতরের গন্ধ। কিছু একটা শব্দ কানের ভেতরে এলো। পেছনে ঘুরে তাকালাম, কি যেন সাদা পর্দাটা সরিয়ে জায়গাটা উন্মুক্ত করেছে। মোবাইলের আলোটা সামনে ধরলাম। মোবাইলের আলোতে আমি যা দেখলাম তা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। আমি দেখলাম পর্দা সরিয়ে লাশটা উঠে আমার দিকে আসছে। অনেকটা কুঁজো হয়ে সাদা কাফনে মোড়া লাশটা এক পা দুপা করে আমার দিকে এগিয়ে আসছে। আমি বেরোনোর রাস্তা খুঁজতে লাগলাম, কিন্তু কিছুই খুঁজে পেলাম না। লাশটা ততক্ষণে আমার পেছনে এসে দাঁড়িয়েছে। পেছনে ফিরে তাকালাম, দেখলাম আমার থেকে মাত্র 1 হাত দূরে কাফনে ঢাকা লাশটা কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে। একটা হাত বেরিয়ে আসছে কাফনের ভেতর থেকে। আমি আর সহ্য করতে পারলাম না, জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল দেখলাম আমার পাশে কয়েকটা নাইট গার্ড দাঁড়ানো। আমাকে লাশ গোসল করানো ঘরের কাছে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে এরপর থেকে আমি রাতে চাকরি ছেড়ে দেই। কোনো লাশ দেখলে আমি আজও ভয় পাই। এরপর থেকে আমি লাশ দেখা থেকে নিজেকে আড়াল করে রেখেছি। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনায় চলে যাই। প্রথমেই বলে রাখা ভালো, আমি জামাল উদ্দিন বিপ্লব, একজন পুলিশ অফিসার। জাতিসংঘ মিশনে এসে সুদূর আফ্রিকা মহাদেশের একটি দেশ কঙ্গো থেকে আপনার প্রত্যেকটি প্রোগ্রাম শুনে থাকি। সপ্তাহের প্রতিটি দিনই অপেক্ষায় থাকি কবে আপনার প্রোগ্রামটি আসবে। তো যাই হোক, আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার সঙ্গেই ঘটে যাওয়া বাস্তব অভিজ্ঞতা থেকে। আমি তখন হাই স্কুলে পড়ি। 80 দশকের ঘটনা। আমার বাবা সরকারি চাকরিজীবী, আর সেই সুবাদে আমাদের পরিবারের সবাই নীলফামারী জেলায় থাকতাম। আর আমাদের সঙ্গে আমার খালাতো ভাই আমার থেকে 6 বছরের বড়। সে কলেজে পড়তেন এবং নীলফামারী কলেজে তাকে আমরা সবাই দাদু বলে ডাকতাম। উনি আমাদের বাসা থেকে কলেজে যেতেন। শীতের সময়ে আমি আর আমার খালাতো ভাই তাদের বাড়িতে বেড়াতে আসি। বেড়ানো শেষ হলে আমরা নীলফামারী যাওয়ার উদ্দেশ্যে গোপালগঞ্জের কাশিয়ানী থানার কাশিয়ানী স্টেশনে ট্রেনের জন্য রাত্রে 10টা 11টা বাজে। ওই সময় ট্রেন আসবে, আমরা ট্রেন স্টেশনে ওয়েট করছি। বলে রাখা ভালো, তখন রোড
মানে রাস্তাঘাট অতটা উন্নত ছিল না। আমাদের প্রধান কমিউনিকেশনে ছিল ট্রেনে আমরা নীলফামারীতে যেতাম। আমরা স্টেশনে আছি, ট্রেন আসবে, ওয়েট করছি, কিন্তু রাত 12টা 12:30 বাজে তখন খবর এলো ট্রেনের ইঞ্জিন নাকি না লাইনচ্যুত হয়ে বন্ধ হয়ে আছে, ট্রেন আজকে আসবে না, পরের দিন সকাল 10টায় সে ট্রেন যাবে। আমাদের সেই মেসেজটা স্টেশন মাস্টার বললেন, অবতার কি করার, ফিরে যেতে হবে। আমার খালাবাড়ি স্টেশন থেকে 6-7 মাইল দূরে, আর গ্রামের রাস্তার দুই পাশে বেশ বাঁশ ঝাড়, চাঁদ ছিল আকাশে, মৃদু জ্যোৎস্না। আমরা দুই ভাই, কিছু করার নাই, বাড়িতে ফিরে যেতে হবে। খালাবাড়িতে আমরা যাওয়ার উদ্দেশ্যে স্টেশন থেকে বের হলাম। তেমন প্যাসেঞ্জার ছিল না, তো আমরা দুজন যে রাস্তাতে যাই ওদিকে কোনো লোকজন আর যাতায়াত নাই। গ্রামে রাত 12:30 একটা, অনেক রাত। তো যাই হোক, আমরা দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু ভয়ও পাচ্ছি যে কি হয়, এত রাত্রে একা একা যাচ্ছি। আমার হাতে আবার ছিল একটা টিফিন ক্যারিয়ার, যেখানে আমার খালা আমাদের খাওয়ার জন্য বড় বড় সরপুঁটি মাছ, গোপালগঞ্জের খুব সুস্বাদু এক মাছ, যেটা গোপালগঞ্জে পাওয়া যায় এবং অনেকেই জেনে থাকবেন সেই সময় পাওয়া যেত। এখন আর সেই সরপুঁটি মাছ দেখা যায় না। 6-7 পিস সরপুঁটি মাছ ভাজা টিফিন ক্যারিয়ারের ভিতরে, আরো ভাত ছিল আর কি, আমাদের জন্য দিয়েছিলেন খালা। তো আমরা ওগুলা নিয়ে ফিরছি, ট্রেন যেহেতু যাবে না, হাঁটছি অন্ধকারের ভিতর দিয়ে, ব্যাগ আমার দাদুর হাতে। আমরা সবাই দাদু বলি যাকে, আমার খালাতো ভাই। তো হাঁটছি, ভয় লাগছে। আমার দাদু আমাকে বললো যে তুই কোন রকম এদিক ওদিক তাকাবি না, সোজা আমার পেছনে পেছনে আসতে থাকবি, এদিক ওদিক দেখার দরকার নেই, ভয় পাবি তাহলে। আর আরেকটা কথা বলে রাখি, রাত্রে মাছ নিয়ে কখনো আসলে যেতে হয় না কোথাও, এটা আমার জানা ছিল না। তো দাদু আমাকে বলেনি, খুলে হয়ে বলেনি যে আমি ভয় পাবো। আমার হাতে টিফিন ক্যারিয়ার দিয়ে আমি আমার দাদুর পেছনে পেছনে হাঁটছি। তো কিছু যাওয়ার পর হঠাৎ সামনে দেখি সাদা ড্রেস পরা, সাদা পায়জামা পাঞ্জাবি পরা একটা লোক আমাদের থেকে প্রায় 100-150 গজ দূরে, উনিও হেঁটে যাচ্ছেন। তো আমি খেয়াল করার পর আমার দাদুকে বললাম, দাদুর সামনে যেন কাকে দেখা যায়। দাদু বলল, হ্যাঁ আমিও দেখছি, তাকে ডাক দিই। দাদু ডাক দিলেন, ভাই শুনছেন? আমিও ডাক দিলাম, হুজুর শুনছেন আমাদের? তো দেখলাম উনি আমাদের দিকে পেছন ফিরে তাকালেন একবার, এটা বুঝতে পারলাম, একটু দাঁড়ালেন। দাঁড়ায় আমরা তখন দৌড়াচ্ছি, দৌড় শুরু করছি যে ওনার কাছে যাই, যে হুজুর সঙ্গে থাকলে একটু সাহসী থাকবে, ভয় লাগবে না। হুজুরকে ডাকার পরপরই হুজুর একটা বিকট চিৎকার করে উঠলো। দেখলাম, আমি ব্যাপারটা খেয়াল করলাম, হুজুর শুধু এইটুকু শুনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম একটা মানে কালেমাটা একটা চিৎকার করে বলে হুজুর দৌড় শুরু করলো। ঠিক আমরা যেভাবে দৌড়াচ্ছি উনিও দেখি অন্যদিকে দৌড় শুরু করছে, রাস্তাতে সোজা। আমরাও তাকে পাওয়ার জন্য দৌড়াচ্ছি, সে সোজা ওদিকেই দৌড়াচ্ছে। আমার তখন মনে হলো যে সে মনে হয় আমাদের ভয়ই পেয়েছে। তো দাদু বললো যে হুজুর ভয় পেন না, আমরা মানুষ। সে কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ না করে সোজা দৌড়াচ্ছে, তো দৌড়াচ্ছি, আমরা দৌড়াচ্ছি পিছিয়ে পিছিয়ে। হঠাৎ দেখলাম কি পাশে একটা খাল, আমাদের রাস্তার দুই পাশে মোটামুটি লম্বা খাল, যেখানে মাটি কেটে রাস্তাটা বানানো হয়েছিল। তো জঙ্গল ওই পাশে, সে খালের মধ্যে হুজুরটা লাফ দিয়ে 1 হাঁটু পানি হবে, দৌড়ে কাদা পানি মেখে সে দৌড়ে উঠে একটা ওই বাঁশঝাড়ের ভিতর দিয়ে একটা বাড়ি দেখা যাচ্ছিল, সেই বাড়ির ভিতরে চলে গেল। আমরা দুজনে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে পড়লাম, দুজনের দিকে তাকাচ্ছি, দুজনের মুখে কোনো কথা নাই। কি হলো এটা, হাসবো না কান্না করবো, ব্যাপারটা বুঝে উঠতে পারছিলাম না। তো দাদু বললো যে মনে হয় উনি ভয় পাইছেন আমাদের দেখে, কি আর করার, চল আমাদেরই একা একা যেতে হবে। আমরা ঘুরে আবার হাঁটা শুরু করলাম। তো দাদু আমাকে বললেন যে দেখ, এখানে কিন্তু বাঁশ ঝাড়, পুরো রাস্তাটাই অন্ধকার, বন জঙ্গল, ভিতর দিয়ে পায়ে হাঁটা রাস্তা আর কি। তো আমাকে বললেন যে কোথাও যদি দেখি যে বাঁশ রাস্তায় পড়ে আছে, বাঁশের উপর দিয়ে রাত্রে হেঁটে যেতে নেই, তো তুই আমাকে ফলো কর, আর যা কিছু করার আমি করবো, তোকে কিছু করতে হবে না। তো আমি হাঁটছি তার পিছিয়ে একটু এগুলোই দেখি রাস্তার উপরে একটা বাঁশ আড়াআড়ি ভাবে পড়ে আছে। দেখে আমি দাদুর হাতটা চেপে দিলাম পেছন থেকে। দাদু আস্তে করে আমাকে বললো, ইশারা দিল যে তুই আমার পিছনে দাঁড়িয়ে থাক, ভয় পাস না,
ঠিক এরকম একটা হাতের ইশারা দিল, কথা বলো না, হাত দিয়ে বুঝালো যে তুই ভয় পাস না, আমি আছি। কাছাকাছি যে দাদু দোয়া দূর করতেছিলেন, আমাকে বললো তুই কলামের তৈরি পর। তো তখন আয়তাল কুরসি জানতাম না আমি, তো দাদু জোরে জোরে আয়তাল কুরসি পড়ার সাথে সাথে বাসটা সজোরে উঠে অন্য বাসের সঙ্গে ঠাস করে একটা বাড়ি লেগে দাঁড়িয়ে পড়লো। দাদু বললো তুই আমার পিছিয়ে পিছিয়ে দৌড়া। আমি দৌড় শুরু করলাম, দাদু দৌড়াচ্ছে সামনে, আমি পিছিয়ে পিছিয়ে, কোনো দিকে তাকাও নাই, জাস্ট সম্মোহনের মতো আমি দাদুকে ফলো করছি, দৌড়াচ্ছি। তো আমাদের দৌড়ানোর সময় আমাদের দুপাশেই যে জঙ্গল ছিল, বাঁশ ঝাড় ছিল, ঠিক যেমনটি দেখতে মনে করেন রাসেল ভাই একটা ট্রেন যাচ্ছে স্পিডে, ট্রেন লাইনের দুপাশে অনেক জঙ্গল থাকে। তো ওই ট্রেনের ইঞ্জিন যখনই ওই জঙ্গলের পাশ দিয়ে যখনই ক্রস করে তখন কিন্তু বাতাসে আলোড়িত হয় দুই পাশে। ইঞ্জিন যত সামনে আগায় তখন ঠিক সঙ্গে সঙ্গে দুই পাশে ঢেউটাও ওরকম আস্তে আস্তে এগোতে থাকে। এক্স্যাক্টলি আমার কাছে মনে হলো আমাদের দুই পাশে ওরকম আমরা দৌড়াচ্ছি, আর দুই পাশে গাছপালা ওরকম ঝড়ের মতো আর কোথাও নাই, আন্দোলিত হচ্ছে, বাসে শব্দ হচ্ছে, বাড়ি খাচ্ছে। আমি কি বলবো রাসেল ভাই, আমি ঠিক আপনাকে বোঝাতে পারছি না। এখনো সেই স্মৃতি মনে পড়লে আমার ভয়ে আমার লোম দাঁড়িয়ে যায়। দৌড়াচ্ছি কখন যে আমার খালা বাসায় এসে পড়েছে ঠিক মানে সেন্স ছিল না। খালা বাসায় পৌঁছানোর সাথে সাথে আমি সিঁড়ির উপর সেন্সলেস হয়ে গেলাম। তো আর কিছু জানি না। আমি যখন আমার সেন্স আসলো দেখলাম আমার মাথায় পানি দিচ্ছে। রাত তখন প্রায় 2-2:30। পাশে খুজুর ছিলেন, দেখে যে উনি আমাকে ঝাড়ফুঁক দিলেন, মনে করেন দোয়া দূর করে আমার গায়ে ফু দিলেন। আমার খালামণি লবণের শরবত গুলিয়ে আমাকে খাইয়ে দিলেন আর কি। তো গ্রামে একটা রেওয়াজ আছে যে ভয় পেলে নাকি লবণের শরবত খেতে হয়। তো আজও হাসি লাগে চিন্তা করলে যে লবণের শরবত আসলে খেয়েছিলাম আমি, যে আমি কিউর হয়ে উঠবো এটা চিন্তা করে। তো এই হলো আমার অভিজ্ঞতা। আর লাখো লিসেনারকে আমার এই সুদূর কঙ্গো থেকে শুভেচ্ছা রইল। ঘটনাটা হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের, আমার কাজিন। যে এটা নারায়ণগঞ্জের ঘটনা, আজ থেকে প্রায় 6-7 বছর আগের 2006 সালের ঘটনা। তো উনি বেসিক্যালি একজন বিজনেসম্যান, ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসা এখনো করেন। তো ঈদের আগে সাধারণত কাপড়ের ব্যবসায়ী যারা এই জামা কাপড়ের সাথে যারা রিলেটেড বিজনেসগুলো করেন ওনাদের তো কর্মব্যস্ততা অনেক বেশি থাকে স্বাভাবিকভাবে। তো ওই দিন অন্যান্য দিনের মতোই উনি আসলে রাত্রে আসতে দেরি হয়ে গিয়েছিল। প্রত্যেক দিনই আসতে দেরি হয়, ওই দিনও আসতে দেরি হচ্ছিল। প্রায় রাত 2টা বেজে যায় দোকান বন্ধ করতে করতে। তো এত রাত্রে তো সাধারণত রিক্সা বা অন্য কিছু পাওয়াটা দুষ্কর ব্যাপার, হার্ডলি পাওয়া যায়। তো ওই দিন উনি পাননি, এজন্য সিদ্ধান্ত নিলেন যে হাঁটতে হাঁটতেই বাসায় চলে আসবেন। তো এখানে বলে রাখা ভালো, বাসায় ফেরার সময় সবসময় তাকে একটা গোরস্থান ক্রস করতে হতো। তো উনি যখন গোরস্থানের প্রায় কাছাকাছি চলে আসলেন, উনি হঠাৎ করে ফিল করলেন যে ওনার পেছন থেকে মানে কয়েকজন দৌড়ে আসছে অনেক জোরে। উনি পেছন দিকে তাকিয়ে দেখলেন প্রায় 10 থেকে 12টি কুচকুচে কালো রঙের কুকুর তাকে তাড়া করছে। তো উনি দেখে মোটামুটি বেশ ভয় পেলেন, কিন্তু উনি এটা চিন্তা করলেন যে এখন যদি আমি কুকুর দেখে ভয় পেয়ে দৌড় দেই তাহলে তারা আরো বেশি আক্রমণাত্মক হয়ে যেতে পারে। এই জন্য উনি দৌড় না দিয়ে উনি ওনার মতো করে ভেতরে ভয় রেখে উনি আস্তে আস্তে হাঁটতে থাকলেন। এবং কুকুরগুলো স্বাভাবিকভাবে তাকে মানে তাড়া না করে বরং সামনের দিকে চলে গেল। এবং ঘটনা যেটা ঘটলো সেটা হলো উনি কুকুরগুলোর দিকে এই 1 সেকেন্ডের মধ্যে তাকাতেই দেখলেন সবগুলো কুকুর ভ্যানিশ হয়ে গেল। এখন কথা হচ্ছে কুকুরগুলা মানে ভ্যানিশ হওয়ার মানে চলে যাওয়ার একটা কারণ থাকতো যদি ডাইনে বাই কোনো দিকে কোনো গলি থাকতো। রাস্তাটা ছিল স্ট্রেট সোজা, ডান বাই কোনো গলি ছিল না। সুতরাং কুকুরগুলো এত অল্প সময়ে এত দ্রুত ভ্যানিশ হয়ে যাওয়ার কোনো কারণ নেই বা কোনো জায়গায় চলে যাওয়ার কোনো কারণ নেই। তার চোখের সামনে কুকুরগুলো ভ্যানিশ হয়ে গেছে। তো উনি এটা দেখে আরো ভয় পেলেন। এবার উনি হাঁটার গতি একটু বাড়িয়ে দিলেন, কারণ উনি তখন যে জায়গাটাতে অবস্থান করছিলেন বা যেখানে হাঁটছিলেন সেই জায়গা থেকে তার বাসার দূরত্ব 10 থেকে 12 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স হবে। আচ্ছা, উনি হাঁটছিলেন একটু দ্রুত। তখন আপনি মানে সে আবার ফিল করলো যে তার পেছন থেকে এবার আরো কেউ
মানে একটা ফিগার তাকে ট্রেস করছে, পেছন থেকে ফলো করছে হয়তো। উনি পেছন দিকে তাকিয়ে কাউকেই দেখতে পেলেন না। উনি আবার হাঁটা শুরু করলেন জোরে, আবার পেছনে তাকালেন, মানে উনি বুঝতে পারছেন ওনার পেছনে কেউ একজন আছে। আসলে ওখানে ভিজিবল কেউ ছিল না, কাউকে দেখা যাচ্ছিল না। আচ্ছা, তো উনি ব্যাপারটাতে খুব বেশি ভীত হলেন। এবার উনি হাঁটার গতিকে আরেকটু বাড়িয়ে দিয়ে মোটামুটি একটু দৌড়ানো শুরু করলেন, আচ্ছা। যত দ্রুত বাসায় যাওয়া যায়। ওকে। কিন্তু মানে তখন মনে হচ্ছিল পেছন থেকে যে ফিগারটা তাকে মানে ফলো করছিল, তখন মানে ব্যাপারটা এমন হয়েছিল যে তাকে ধরার চেষ্টা করছে। এবার তখন হাঁটছিল পেছন থেকে, এখন ধরার চেষ্টা করতেছে। আচ্ছা। তো উনি এবার জোরেই দৌড় দিলেন এবং সামনে দেখলেন যে আমাদের ওই যে গোরস্থানটার কথা বললাম, একটা গোরস্থান থেকে সবসময় ক্রস করতে হয়, গোরস্থানের গেটটা তার সামনেই ছিল। এবার উনি চিন্তা করলেন যে গোরস্থানের ভিতরে তো সাধারণত খারাপ কিছু থাকে না। এই চিন্তা করে উনি গোরস্থানের ভিতরে দৌড় মানে একটা ঢোকার জন্য দৌড় দিলেন অনেক জোরে। আচ্ছা। আর সাথে সাথে পেছনের যে ব্যাপার ফিগারটা ছিল, যেই জিনিসটা ছিল, ওটা তাকে ধরার জন্য চেষ্টা করছিল এবং আলটিমেটলি তার কলারে ধরে ফেলেছিল আর কি। কিন্তু উনি নিজেকে কোন রকমে ছুটিয়ে লাফ দিয়ে আর কি গোরস্থানের গেটের ভিতরে চলে গেলেন এবং ভিতরে যাওয়ার পরে বাইরের দিকে তাকিয়ে দেখলেন তখনও মানে পেছনে কেউ ছিল না। এবার উনি আসলে অনেক বেশি ভয় পেয়ে গেলেন, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গোরস্থানের ভেতর দিয়ে দৌড়াদৌড়ি করতে থাকলেন। এবং একটু বলে, গোরস্থানের গেটটা ছিল পূর্ব দিকে মুখ করা এবং একটু সামনের দিকে গেলে ডান দিকে পশ্চিম মানে সামনের দিয়ে পশ্চিম দিক দিয়ে একটা রাস্তা ছিল, ওখান থেকে বের হয়ে যেত, মানে গোরস্থানের বাইরে বের হয়ে যেত। উনি চিন্তা করলেন ওখান দিয়ে আমি বের হয়ে বাসে চলে যাব। তো ওখান থেকে বের হওয়ার সময় ওনাকে আবার কয়েকটা কবর ছিল, ওইটা ক্রস করতে হয়েছে আর কি। আর কবরগুলো ক্রস করতে গিয়ে আরেকটা ভয়ঙ্কর ঘটনা যেটা ঘটলো সেটা হলো তার একটা পা, বাম পাটা একটা ছোট্ট কবরের ভিতরে ঢুকে যায়। আর স্বাভাবিকভাবে ওইরকম একটা পরিস্থিতিতে মানে রাত্রের 2টা-2:30 বাজে, তখন আমার একটা পা যদি গোরস্থানের ভিতর কবরের ভেতরে ঢুকে যায়, স্বাভাবিকভাবে আমার জ্ঞান থাকার কথা না। উনিও স্বাভাবিকভাবে জ্ঞান হারিয়ে ফেলেন, সেন্সলেস হয়ে যান। এবং কিছুক্ষণ পরে না কতক্ষণ পরে উনি নিজেও বলতে পারবেন না, উনি মানে চোখ খুললেন, চোখ খোলার পরে দেখলেন যে মানে তখনও ভোর হয়নি, তখনও রাতের অন্ধকারটা ছিল। কিন্তু উনি নোটিস করলেন ওনার পাশে কেউ একজন বসে আছে এবং চোখ খোলার পরে উনি দেখলেন বৃদ্ধ একটা লোক, আমরা মানে দরবেশ বা এরকম যা বুঝি আর কি, মানে খুব পুণ্যবান ব্যক্তি বা এরকম একটা লোক, বয়স্ক, সাদা দাড়িওয়ালা, সাদা ড্রেস পরা, তার পাশে বসা, হাতে তসবি। তো উনি তার দিকে তাকালেন, কিন্তু আমার যে ভাই ছিল উনি আসলে কথা বলতে পারছিলেন না ওই সময়। আর তাকে দেখা হঠাৎ করে মানে চোখ খোলার পরে ওই লোককে দেখার পরে তো সে আরো বেশি ভীত হয়ে যায়, মানে একরকম বাকরুদ্ধ হয়ে যায় আর কি। আচ্ছা। পরে উনি আসলে কিছু বলেন নাই, কিন্তু ওই যে লোকটা ছিল দরবেশ টাইপের যে লোকটা, উনি তাকে একটা তাবিজ দিলেন। তাবিজ দিয়ে বললেন যে এই তাবিজটা তুই তোর কাছে রাখবি, যতদিন রাখবি ততদিন তুই সেফ থাকবি, তোর কোনো প্রবলেম হবে না, কিন্তু তুই এই তাবিজটা বেশি দিন রাখতে পারবি না। সেই কথাটাও বলে দিয়ে গেছিল। তো এরপরে সে তাবিজটা তার হাতে দিয়ে যায় এবং ওই লোকটা চলে যায় এবং সে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে এবং পরবর্তীতে সে নিজেকে বাড়িতে খাটের উপর মানে আবিষ্কার করে। তো আমরা পরবর্তীতে কৌতূহলবশত তার কাছে ঘটনাটা জানতে চেয়েছিলাম। জানতে চাওয়ার পরে সে ঘটনাটা বলল এবং ওই যে তার কলার ধরে যে একটা ফিগার তাকে টান দিয়েছিল, সে বলেছিল যে বড় বড় নখওয়ালা ছিল আঙ্গুলগুলা। এবং পরবর্তীতে মানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমরা তার পিঠের মধ্যে নখের আঁচড় পড়লে যে একটা দাগ হয়ে যায়, এই আঁচড়টা আমরা দেখেছিলাম, আমি নিজে দেখেছি। আচ্ছা। এবং আরো একটা মজার বিষয় হচ্ছে পরবর্তীতে সে ওই যে লোকটা তাকে তাবিজ দিয়ে গিয়েছিল, ওই লোকটাকে সে খুঁজতে গিয়েছিল পরে, এবং খুঁজতে গিয়ে ওই এলাকার লোকজনের কাছে জিজ্ঞেস করছে, কিন্তু ওই এলাকার কোন লোকই এরকম কোন ব্যক্তির সন্ধান দিতে পারেন নাই। এবং মজার বিষয় হচ্ছে ওই যে সে বলে গিয়েছিল যে এই তাবিজটা তুই বেশি দিন রাখতে পারবি না, এবং 3-3.5 মাসের মধ্যে ওই তাবিজটা সে হারিয়ে ফেলে। এই ছিল আপনার